আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ঈশা খান চৌধুরী বিস্তারিতভাবে আপনাদেরকে বললেন। আমরা যেটা বুঝতে পারছি যে এটা একটা বিভাজনের রাজনীতি, দীর্ঘদিনের একটা প্ল্যানিং। কারণ বেঙ্গল হচ্ছে একটা সেকুলার স্টেট, কিন্তু যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে এবং তৃণমূল ক্ষমতায় এসছে তবে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে কমিউনাল পলিটিক্সের একটা বীজ ঢুকিয়ে দেবার চেষ্টা হচ্ছে, এবং তারই একটা দেখুন, যদি আপনি আমাদের বাংলা যদি ইসিআই এই যে ফিগার যে আছে আমাদের কাছে আছে ৬০ লক্ষ মানুষ বাংলাতে এবং মালদাতে ৮,২৮,০০০ লোক বাদ যদি হয় কোনো কারণের জন্য, তাহলে আমি বলবো এটা কোনো সেন্স নেই। কারণ আপনি কোনো বিধানসভা থেকে ৯০,০০০, ১,০০,০০০ মানুষ, ১,২০,০০০ মানুষের এই তো সিদ্ধার্থটা এখানেই আছে। শুরুটা দেখেই আপনারা হয়তো বুঝে গিয়েছেন যে আজকের আলোচনার বিষয়বস্তুটা কি, মানে কতটা জটিল একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই রাজ্যে। মানে এতজন ভোটারের কারোর নাম বাদ যাওয়া বা কারোর বিচারাধীনের তালিকায় থাকা, এই বিষয়টি যেন কোনোভাবেই রাজনৈতিক দলগুলো তা মেনে নিতে পারছে না। নির্বাচন কমিশন যখন স্বতন্ত্র একটা সংস্থা যারা এই এসআইআর এর কাজ করছে, ঠিক সেই সময় একমাত্র তৃণমূল কংগ্রেসকেই কিন্তু প্রতিবাদ করতে রাস্তায় দেখা গিয়েছিল। পরবর্তীতে অবশ্য যাতে সাধারণ মানুষের কোনো রকম সমস্যা না হয় সে কারণে আমরা যেটা দেখেছি সেটাই কিন্তু বলছি, যাতে সাধারণ মানুষের সমস্যা না হয় সেই কারণে তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে বা গ্রামাঞ্চলগুলোতে ক্যাম্প করেছিলেন এসআইআর এর সহায়তা ক্যাম্প। হঠাৎ করে এই রাজ্যে একটা সুনামির মতো একটা ঘটনা কিন্তু ঘটিয়ে ফেললো এই এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ। মানে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর ডামাডোল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখুন, ২৬-এর যে নির্বাচন তা আর হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা আছে, সেটা কিন্তু বললে হয়তো ভুল বলা হবে না। কিন্তু যারা ভোটার, যারা এতদিন ভোট আছেন, এদের মধ্যে অনেকে বৈধ ভোটার বা ন্যায্য ভোটার বলেও তারা কিন্তু দাবি করছেন, যারা তাদের নাম খুঁজে পাচ্ছেন না, লিস্টে লেখা রয়েছে বা অনেকের নাম বিচারাধীনের তালিকায় রয়েছে। তার মধ্যে যেমন রাজ্যের মন্ত্রী রয়েছেন, তেমনি কিন্তু একেবারে সাধারণ মানুষ, সাধারণ নাগরিকরাও রয়েছেন। হয়তো দেখা যাবে সেই ক্ষেত্রে শুধু তৃণমূলের লোকেরা নন, বিজেপিরও বহু অংশের ভোটার তাদের কিন্তু নাম বাদ গেছে, এমনটা কিন্তু তথ্য উঠে আসছে। এবারে যাদের নাম বাদ গেছে অর্থাৎ ডিলিটেড, যাদের নাম বিচারাধীনের তালিকায়, তারা এই সমস্ত মানুষগুলো এখন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, যারা যারা বৈধ ভোটার। আর যারা সত্যিকারের অবৈধ ভোটার বা পরবর্তীতে নির্দিষ্ট সময়ের পরে যারা এদেশে এসেছেন তাদের কি হবে সেটা নিয়ে তো অনেক সিএ অনেক কিছু ব্যাপার রয়েছে। তো সবটা মিলিয়ে কিন্তু আজও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তা কিন্তু সরব হতে দেখা গিয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে বিজেপির কেন্দ্রীয় স্তরের যারা নেতারা আছেন তারাও কিন্তু সুর চড়িয়েছেন। মানে সবটা মিলিয়ে তৃণমূল বনাম বিজেপি বা বিজেপি বনাম তৃণমূল, এই ব্যাপারটা আমরা দেখছিলাম এতদিন। হঠাৎ করে আজকে কিন্তু একটা সেই উত্তরবঙ্গের মাটি থেকেই একটা বিস্ফোরণ ঘটে যায়। কি বিস্ফোরণ বলুন তো? এই যে নিচে যে লেখাটা যাচ্ছে, যা দেখছেন, কংগ্রেসের এবার ভোট বয়কটের সিদ্ধান্ত। বুঝছেন, ভোট বয়কট আমরা হয়তো বিভিন্ন এলাকায় ২০২১ সাল বা তার পরবর্তীতে বিভিন্ন নির্বাচনগুলোতে পঞ্চায়েত বলুন বা লোকসভা বলুন বা কিছু কিছু জায়গা বাইরে হচ্ছে, সেই সমস্ত জায়গাতেও ভোট বয়কট কিছু কিছু ক্ষেত্রে শোনা গিয়েছিল। সেগুলো কারা? যারা পরিষেবা পাননি বা যাদের ডিমান্ড পূরণ হয়নি সেই সমস্ত এলাকার বাসিন্দারা বলছিলেন। এবারে কিন্তু কোনো এলাকার বাসিন্দা নয় বা সাধারণ ভোটাররা নয়,
সাধারণ নাগরিকরা নয়, একটা সর্বভারতীয় দল যার নাম জাতীয় কংগ্রেস। এবারে এই কংগ্রেস কি কোনোভাবে এই এসআইটি তালিকা প্রকাশ হওয়াতে চাপে পড়ল, নাকি এটা কমিশনকে চাপে রাখার কোনো প্রয়াস, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? সবটাই ধীরে ধীরে পরিষ্কার হবে, স্পষ্ট হবে। ইতিমধ্যেই যেমন তথ্য পাওয়া যাচ্ছে, এই সংখ্যালঘু অধ্যুষিত যে মালদা জেলা, সেখানে প্রায় 8,28,080 জন ভোটার, প্রায় বলছি 8,28,080 জন ভোটারের নাম বিচারাধীনের তালিকায় রয়েছে। এবার যে সংখ্যালঘু ভোটার, তাদেরই পাশে দাঁড়ালো কংগ্রেস। শুধু সংখ্যালঘু বলবো কেন, এরকম সংখ্যালঘুরা যেমন রয়েছেন, তেমনি কিন্তু সংখ্যাগুরুরাও অনেক ক্ষেত্রে রয়েছেন, যাদের নাম কিন্তু ইতিমধ্যেই বাদ দিয়েছে। এবার সংখ্যাগুরু বলতে যদি হিন্দুদের ধরে নিই, সেই হিন্দুদের পাশে কিন্তু ইতিমধ্যেই বিজেপি দাঁড়াতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় বিজেপি কিন্তু সিএর প্রচার শুরু করে দিয়েছে। যাদের নাম বাদ গেছে, তারা দুশ্চিন্তার মধ্যে থাকবেন না, আপনারা সিএতে আবেদন করুন, তাহলে পরে আপনাদের নাম কিন্তু উঠে আসবে, আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে। এই কথা কিন্তু বলছেন যারা বিজেপির নেতৃত্বরা আছেন তারা। অন্যদিকে সংখ্যালঘুদের পাশে কে দাঁড়াতে চলেছে বা দাঁড়াচ্ছে, কাদের দেখা যাচ্ছে, সব মিলিয়ে কিন্তু একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে সিপিআইএম, আবার পাশাপাশি কংগ্রেস, এই তিনটে রাজনৈতিক দল সংখ্যাগুরু সংখ্যালঘু দুজনের কথাই বলছে। বিশেষত এই যে উত্তর দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ, এই তিনটে জেলা সংখ্যালঘু অধ্যুষিত বলা যায়। সেই সংখ্যালঘু অধ্যুষিত জেলাতে এই যে এতজনের নাম বাদ বা এতজনকে বিচারাধীনের তালিকায় রাখা, এটা যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না কংগ্রেস। তাই এবারে সেই বিস্ফোরণটা কিন্তু ঘটালো কংগ্রেসের দীর্ঘদিনের নেতারা বা দীর্ঘদিনের রাজনীতিবিদরা, নাকি মৌসম বেনাজির নূর, ঈশা খান চৌধুরী, এই ধরনের যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা, তারা কিন্তু এবারে সেই বিস্ফোরণ ঘটালেন। কেন বলছি বিস্ফোরণ? ইতিমধ্যেই কিন্তু এই যে ঘটনা, এটা নিয়ে কিন্তু চাপানুতর তৈরি হয়েছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। মাঝখানে কোথাও কিন্তু সিপিএম বা কংগ্রেসকে দেখা যাচ্ছিল না। কংগ্রেস, যাদেরকে বলা হয় তৃণমূল বা বিজেপি, এই রাজনৈতিক দল দুটোই কংগ্রেসকে কিন্তু নিশ্চিহ্ন দল বলে দাবি করে। বলতে গেলে ভোটের মার্জিনে একেবারেই সংখ্যালঘুতে পড়ে যাওয়া এই কংগ্রেস দলটি আজকে হঠাৎ করে কেমন যেন একটা অক্সিজেন পেয়ে গেল। তবে কি এই যে ঈশা খান বাবুদের বা কংগ্রেসের মালদার নেতাদের যে সিদ্ধান্ত, তার পেছনে কি প্রদেশ কংগ্রেসের নেতাদের কোনো সায় আছে? যদি থাকে তাহলে তা কত বড় একটা বিষয়, কত আরও বড় একটা বিস্ফোরণ হতে চলেছে। কারণ এটা শুধু তো মালদায় থেমে থাকবে না। যদি প্রদেশ কংগ্রেসের নেতারা এটা যদি সম্মতি দিয়ে থাকেন, যদি তাদের সম্মতিতেই এটা হয়ে থাকে যে মালদায় কংগ্রেসের ভোট বয়কট, তাহলে এটা তো শুধু মালদায় থেমে থাকবে না, পার্শ্ববর্তী মুর্শিদাবাদ রয়েছে এবং উত্তর দিনাজপুর রয়েছে। সেই সঙ্গে গোটা রাজ্যে কিন্তু কংগ্রেস একলা চলন নীতিতে, একা লড়াইয়ের নীতিতে এবারে ভোট বয়কটের যে ডাক দিচ্ছে, সেটাতে কোনোভাবে কারোর লাভ করে দেওয়ার জন্য না তো? এই প্রশ্নও কিন্তু থাকছে। শুধু কি এই যাদের নাম বাদ গেছে, বিশেষত সংখ্যালঘুদের, তাদের পাশে দাঁড়ানোরই প্রয়াস কংগ্রেসের, নাকি কমিশনকে চাপে রাখার কোনো প্রয়াস? যদি সবটাই এই ধরনেরই হয়ে থাকে, তাহলে তো যারা শীর্ষ নেতৃত্ব আছেন, কেন্দ্রীয় নেতৃত্ব আছেন, তাদের একটা নির্দেশ নিশ্চয়ই থাকবে। তাও যদি না থাকে, নিশ্চয়ই প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একটা নির্দেশ নিশ্চয়ই থাকবে। যদি তা না থাকে,
যদি ঊর্ধ্বতন নেতৃত্বের উচ্চ নেতৃত্বের কোনো নির্দেশ না থাকে, তাহলে এই ধরনের ঘটনা বা এই ধরনের সিদ্ধান্ত কে নিলেন, কেন নিলেন মৌসম নূর বা ঈশা খান চৌধুরীরা? রাজনৈতিক মহলে কিন্তু এখন এই মালদার কংগ্রেসের সিদ্ধান্তের পর, সাংবাদিক বৈঠকের পর একটা বেশ তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, বেশ একটা কিন্তু নড়াচড়া শুরু হয়ে গিয়েছে, বেশ একটা আলোচনা শুরু হয়ে গিয়েছে, সমালোচনাও শুরু হয়ে গিয়েছে। কি সেই সমালোচনা? কংগ্রেস তারা হয়তো কোনোভাবে অন্য কোনো রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে এই ভোট বয়কট, কোট আনকোট ভোট বয়কটের কথা তারা বলছে। এটা তৃণমূল বা বিজেপি তারা কিন্তু ইতিমধ্যেই এ নিয়ে সুর তুলতে শুরু করে দিয়েছে। তবে এই যে বিষয়টা যা নিয়ে হইচই হচ্ছে রাজ্য জুড়ে, ইতিমধ্যেই মালদায় ঈশা খানদের এই প্রেস মিটের পর সেই প্রেক্ষিতে কি বললেন মৌসম নূর, বর্তমানে তিনি কংগ্রেসের নেত্রী। আগে শুনুন মৌসম নূর তিনি কি বললেন, একবার দেখুন। আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ঈশা খান চৌধুরী বিস্তারিতভাবে আপনাদেরকে বললেন। আমরা যেটা বুঝতে পারছি যে এটা একটা বিভাজনের রাজনীতি, দীর্ঘদিনের একটা প্ল্যানিং। কারণ বেঙ্গল হচ্ছে একটা সেকুলার স্টেট, কিন্তু যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে এবং তৃণমূল ক্ষমতায় এসছে তবে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে কমিউনাল পলিটিক্সের একটা বীজ ঢুকিয়ে দেবার চেষ্টা হচ্ছে। এবং তারই একটা উদাহরণ, জ্বলন্ত উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইলেকশন কমিশনের যে ভূমিকা। এটা যে একটা পুরো সেটিং তৃণমূল, বিজেপি এবং ইলেকশন কমিশনের। ভোটার লিস্ট 28 তারিখে যেটা বের হলো এটাই প্রমাণ করে দেয় যে তারা চাইছে যে পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি 2021 সালে যেভাবে হয়েছিল, এনআরসির নাম করে বিভাজনের রাজনীতি হয়েছিল, আবার ঠিক একই প্রক্রিয়া যাতে হয়। সেটার জন্যে মালদা থেকে আমি বলছি, আপনি যেহেতু মালদার কথা আমরা এখন বলছি, 8,28,080 ভোট বাদ গেছে মালদাতে। এডুকেটেড লিস্ট নাম করে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাইরে রাখা হয়েছে। মেন অ্যাসেম্বলি আমরা যেটা বুঝতে পারছি, পুরো পশ্চিমবঙ্গে 70% মাইনরিটিদের নাম বাদ গেছে এবং মালদা, মুর্শিদাবাদ জেলা ম্যাক্সিমাম মাইনরিটিদের নাম বাদ গেছে। এবং এই কারণে তারা বিভাজনের রাজনীতি করছে। কিন্তু কংগ্রেস হচ্ছে একটা সেকুলার দল, কংগ্রেস এটার বিরুদ্ধে প্রতিবাদ করবে। সুজাপুরে 1,34,000 প্লাস নাম বাদ গেছে, রতুয়াতে 1,24,000 প্লাস নাম বাদ গেছে, মালতীপুরে 92 বা 94,000, হরিশ্চন্দ্রপুরে 92,000। এরকম করে বড় বড় বিধানসভা ভালো আমাদের যেটা কংগ্রেসের বেস আছে সেইগুলো জায়গায় কিন্তু নামগুলো বাদ গেছে। এটা কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু পলিটিক্স চলছে আমরা মনে করি। এটা যদি সুরাহা না হয়, আমাদের দাবি, আমাদের কংগ্রেস লিডারশিপেরও দাবি যে যতদিন এটা সুরাহা না হয় আমরা চাই না যে ভোট হোক। এবং আমার ব্যক্তিগত এটা মতামত যে যদি এই পরিস্থিতিতে ভোট করানো হয়, এটা ফ্রি অ্যান্ড ফেয়ার কিন্তু ইলেকশন হবে না। তাইলে আমি মনে করি আমরা লিডারশিপের কাছে রিকোয়েস্ট, ডিমান্ড রাখবো যে ভোট বয়কট করা উচিত। আমাদের লিডারশিপ খারগেজি, রাহুলজি, প্রিয়াঙ্কাজি এবং যারা লিডারশিপ আছেন, আমাদের পিসিসি প্রেসিডেন্ট শুভঙ্কর বাবুকেও জানানো হবে। আমাদের এআইসিসি এবং পিসিসি লিডারশিপকে মালদার পক্ষ থেকে ডিমান্ড হবে যে এই পরিস্থিতি যদি ভোটে আমাদেরকে যেতে হয় তাহলে ভোট দিয়ে লাভ নাই ভাই, ভোট বয়কট করা উচিত। কারণ সাধারণ নিরীহ মানুষ, জেনুইন ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে। আমাদের মানে মৌসুমদুর কি বললেন শেষের দিকটায়, ভালো করে শুনলেন তো? প্রদেশ নেতৃত্বকে তিনি জানাবেন বা শীর্ষ নেতৃত্বকে তিনি জানাবেন এবং মালদা থেকে এটা শুরু হলো। তার দাবি মালদা এবং মুর্শিদাবাদ এই দুই জেলাতে যা সংখ্যালঘু অধ্যুষিত, যেই দুটো প্রধান জেলা,
সেখানে কিন্তু প্রচুর মানুষের নাম বাদ গেছে। সুতরাং ভোট বয়কট। একটা সর্বভারতীয় রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস, তারা এই মালদার মাটি থেকে দাঁড়িয়ে কি বলছে না ভোট বয়কট। কেন বলছে? এতজনের নাম বাতিল করা। যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী প্রধান মুখ বলে ধরে নিচ্ছেন রাজনৈতিক বিদরা বা রাজনৈতিক বিশেষজ্ঞরা, তিনি যখন আগামী দু একদিনের মধ্যেই তিনি ধর্নায় বসতে চলেছেন এই তালিকা বা নামবাদ এই প্রসঙ্গ নিয়ে, ঠিক সেই সময় কোথাও যেন আরও একবার তৃণমূলের কাছে কংগ্রেস মানে আন্দোলনের কাছে হয়তো কংগ্রেস বা সিপিএম ধামাচাপা পড়ার একটা মানে পরিস্থিতি বুঝতে পেরে আগাম আঁচ করে হয়তো এই সিদ্ধান্ত নিতে পারে, এমনটা কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। তবে যখন মালদা জেলায় মানে উত্তরবঙ্গ থেকেই এই আগুনের আঁচ বা এই বিস্ফোরণ ঘটল, তখন তা মোটামুটি হয়তো ধরে নেওয়া যেতে পারে রাজ্য জুড়ে একটা প্রভাব পড়তে চলেছে। সবটা মিলিয়ে যদি কংগ্রেস ভোট বয়কট করে, তাহলে যারা প্রার্থীরা রয়েছেন বা যারা ভাবছেন প্রার্থী হব, তাদের মানসিক অবস্থার কথা একবার ভাবুন তো। সে রায়গঞ্জে মোহিত সেনগুপ্তর নামে তো ইতিমধ্যেই পোস্টার পড়ে গিয়েছে। এরকম অনেক জায়গাতেই ইতিমধ্যেই গোয়ালপুকুরে সেখানে আলী ইমরান রমজ তিনি তো ঘোষণা করে দিয়েছেন মন্ত্রী যেখানে আমি তার বিরুদ্ধে সেখানে। তাহলে এই সমস্ত যারা প্রার্থীরা রয়েছেন কংগ্রেসের, যদি মালদায় কংগ্রেস ভোট বয়কট করে, যদি সেটা প্রদেশ নেতৃত্বকে জানায়, যদি প্রদেশ নেতৃত্ব তাতে সায় দেয়, যদি সিদ্ধান্ত হয় সর্বত্র, তাহলে ভাবুন তো কার লাভ কার ক্ষতি। একটা কংগ্রেসের ভোট, সেই ভোটটা তাহলে ভোটার তিনি কোথায় ভোটটা দেবেন? নিশ্চয়ই সিপিএমকে দেবেন না। যদি ধরে নেওয়া যায় যে তারা বিজেপি বিরোধী, তাহলে কার সুবিধা? এটার মুখে বলে প্রকাশ করার কিছু নেই। তো সবটা মিলিয়ে একটা চাপানোতর তৈরি হয়েছে। হয়তো এমনও হতে পারে যে এই বিষয়টি নিয়ে শুধুমাত্র মালদাতেই যা হইচই হচ্ছে সেটা হয়তো মালদার মধ্যেই সীমাবদ্ধ থাকলো। আদৌ সেটা কি মালদার মধ্যে সীমাবদ্ধ থাকবে না ছড়িয়ে পড়বে, সেই বিষয়টায় বিস্তারিত আসবো। এবারে শুনুন ঈশা খান চৌধুরী, মালদার কংগ্রেসের সভাপতি, তিনি এই প্রসঙ্গ নিয়ে এই বিষয়টি নিয়ে তিনি ঠিক কী বললেন। ঈশা খান চৌধুরীর বক্তব্যটা শুনুন। দেখুন, যদি আপনি আমাদের বাংলা যদি ইসিআই এই যে ফিগার যে আছে আমাদের কাছে আছে ৬০ লক্ষ মানুষ বাংলাতে এবং মালদাতে ৮,২৮,০০০ লোক বাদ যদি হয় কোনো কারণের জন্য, তাহলে আমি বলবো এটা কোনো সেন্স নেই। কারণ আপনি কোনো বিধানসভা থেকে ৯০,০০০, ১,০০,০০০ মানুষ, ১,২০,০০০ মানুষের ভোটের অধিকারকে আপনি ডিনাই করছেন, আপনি ওদের ভোটের অধিকারকে বাতিল করছেন। আর ওদের কোনো ভুল তো স্বীকার করেছেন ইলেকশন কমিশন যে ওদের সফটওয়্যার ডিফেক্টিভ আছে, নাম সঠিক ট্রান্সলেট করতে পারছে না, ডকুমেন্ট সঠিক পড়তে পারছে না। আর তাছাড়া ঝগড়া চলছে দুটো সরকারের মধ্যে, একটা নাটক চলছে যে আমাদের প্রাক্তন এমপি বললেন ভোটারদেরকে ভয় দেখাবার জন্য, যাতে একটা বিশাল কেলেঙ্কারির মতন একটা হয়। এই দুটোই সরকার চায় যে এরকম ভোট ভাগ হয়ে যায়। আর কংগ্রেস পার্টির মতন শক্তিশালী পার্টি যে আছে তারা চায় যে ভোট ডিস্টার্ব হোক। না, ভোট যদি এরকম হয় তাহলে ভোট করার লাভ নেই। আমি বলবো ওটা তো ভোট করার কোনো লাভ নেই, তোর কোনো গণতন্ত্রের কোনো মিনিং হয় না। আপনি যদি
একটা কনস্টিটিউয়েন্সি অর্ধেক ভোটারকে বিনা কারণ, এরা ইন্ডিয়ান নাগরিক, এরা ভোটার, অথেন্টিক ভোটার, আপনি যদি বাদ দেন উইদাউট কোনো কারণ, আপনার ভোট করার কী লাভ? তাহলে আমি এগ্রি করে ভোট করা তাহলে কোনো লাভ হয় না। অবশ্যই অবশ্যই আমরা, আর রাহুল গান্ধী তো আমরা কি জানাবো, রাহুল গান্ধী আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন রাজ্য এটা চলছে, গোটা দেশকে রাহুল গান্ধী তো লিডারশিপ রোল নিয়েছেন, উনি বললেন ভোট চুরি হচ্ছে, তো এটা এই অন্য অন্য স্টেটে হয়তো লুকাচুরি হচ্ছিল, এখানে টেকনিক্যাল দিকে আপনি স্পেলিং, আপনার নামের স্পেলিং, আপনি ইন্ডিয়ান নাগরিক, আপনাকে ভোট ডিনাই হবে? আর স্পেলিং মিস্টেক আপনি করেনি, স্পেলিং মিস্টেক সরকাররা করছে, আর তার জন্য আপনি শাস্তিকে খাবেন? এটা কি হয়? এটা কোনো দিন হতে পারে না, তখন ভোটটাকে বয়কট করতে হবে। দেখুন, যদি মানে ঈশা খান বাবু তিনিও কিন্তু জানালেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, রাহুল গান্ধী বিষয়টি জানেন এবং রাহুল গান্ধী তিনি জানাচ্ছেন, ইনফরমেশন দিচ্ছেন যে এখানকার কংগ্রেস নেতারা কী করছেন। মানে রাহুল গান্ধী বলে দিচ্ছেন, তার মানেটা কি? মানে রাহুল গান্ধী বা কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তারাও কিন্তু বিষয়টিকে জানে। বৈধ ভোটার, বৈধ নাগরিক, তাদের নাম বাদ কেন যাবে? যদি বাদ গিয়েও থাকে, সেটা যদি ভুলবশত হয়ে থাকে, সেটা যদি প্রযুক্তি ব্যবহারের কারণে সেটা ভুল হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সংশোধনের তো নিশ্চয়ই রাস্তা আছে। অবশ্যই সংশোধন নিশ্চয়ই হবে, যেটা কমিশন বা অন্যান্যরা তাদের মানে বিভিন্ন রাজনৈতিক দল কমিশনের ঘাড়ে দায় চাপাচ্ছে। কমিশন নিশ্চয়ই সেই ক্ষেত্রে মানবিকভাবে সদর্থক কোনো পদক্ষেপ নেবেই, এই আশা তো আমরা করতেই পারি। কিন্তু এই যে একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়ে গেল নির্বাচন কমিশন, তা কিন্তু বললে হয়তো ভুল বলা হবে না। কারণ একটা সর্বভারতীয় রাজনৈতিক দল তারা যখন ভোট বয়কটের ডাক দিচ্ছে, এই আগুনের আঁচ কিন্তু গোটা বাংলা জুড়েই পড়তে চলেছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলে কিন্তু এখন এটাই চর্চার কেন্দ্রে। তবে এই বিষয়ে কংগ্রেসের এই প্রসঙ্গে, ভোট বয়কট প্রসঙ্গে কখনো তো পিছিয়ে থাকতে পারে না রাজ্যের শাসক দল বা কেন্দ্রের শাসক দল। পরপর বক্তব্য শোনাবো, তবে আগে শুনুন তৃণমূল কংগ্রেস কি বলছে এবং তারপরে বিজেপির নেতৃত্বরা কি বলছেন, শুনুন পরপর। কোর্টে গোটা পশ্চিমবাংলায় 60 লক্ষকে বিচারাধীন করা হয়েছে। এটার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এর আগেই যে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়েছিল বলেই 28 তারিখে এদেরকে রাখতে বাধ্য হয়েছে, না হলে ফাইনাল ভোটার লিস্টে অলরেডি এইসব নামগুলো বাদ দেওয়ার যে চক্রান্ত নির্বাচন কমিশনের ছিল, সেটা দিনের আলোর মতন পরিষ্কার। আজকে আমরা কোর্টের দরজা খোলা আছে, আমরা কোর্টে যাব, আমাদের দল রাজনৈতিক আন্দোলন করবে। আগামী 6 তারিখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মেট্রো চলে ধর্ণা চলবে। যতদিন না ভোটার লিস্ট ঠিক হচ্ছে ততদিন পশ্চিমবাংলায় আমরাও ভোট করতে দেব না। আর রাষ্ট্রপতি শাসনের জুজু দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে লাভ নেই। রাষ্ট্রপতি শাসন করে যদি তৃণমূল কংগ্রেসকে দমন করার চেষ্টা করে, তৃণমূল কংগ্রেসের হয়ে মানুষ তার জবাব দেবে। আর কংগ্রেস আভ্যন্তরীণভাবে কি বলছেন সেটা কংগ্রেসের ইস্যু। কংগ্রেস পশ্চিমবাংলায় কোনো ফ্যাক্টরি না। ভোট বয়কটে ডাকবেন, ওটা বললাম তো, ওদের রাজনৈতিক ইস্যু, ওটা কংগ্রেস নিজের মতন করে বলবে। এই ব্যাপারে আমাদের কোনো ব্যাপার না, আমরা ভোট বয়কটকে সমর্থন করি না। আমরা একটা কথা বলি, গণতান্ত্রিকভাবে লড়ে হরিয়ানাতে কংগ্রেস পারেনি, বিহারে কংগ্রেস পারেনি, দিল্লিতে কংগ্রেস পারেনি, ভোটার লিস্টটাই করতে পারেনি। এইভাবে হাজার হাজার নাম বাদ দিয়ে দিয়েছিল, তাও মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে লড়েছিল বলে এই নামগুলোকে এখন অবধি আমরা টিকিয়ে রাখতে পেরেছি। এটাই আমাদের কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের পার্থক্য। ভারতবর্ষে যদি বিরোধী দল নেত্রী একজনই থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে মোদী এবং অমিত শাহ যথেষ্ট ভয় পান। জেলা কংগ্রেসের নেত্রী মৌসম নূর বলেছেন যে প্রায় 8 লক্ষেরও বেশি বিচারাধীন
ফাইনাল ভোটার লিস্টে, তার জন্য জেলা কংগ্রেস নাকি ভোট বয়কট করবে। এবং তিনি আরও বলেছেন যে সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নাকি তিনটেই ভাই ভাই। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই জেলা কংগ্রেস এবং মৌসুম নূরকে যে ওনাদেরকে ভোট বয়কট করতে হবে না, গোটা পশ্চিমবঙ্গই কংগ্রেসকে বয়কট করেছে। কারণ আমরা জানি যে 2011 সালে এই কংগ্রেস দলের সাথে জোট করে তৃণমূল কংগ্রেস কিন্তু ক্ষমতায় এসেছিল। তার পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এই কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং সার্বিকভাবে আজকে কংগ্রেসের যা পরিস্থিতি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, তার জন্য জেলা কংগ্রেসকে বয়কট করার কোনো প্রয়োজন নেই। সাধারণ মানুষের ভোট ব্যাংক কংগ্রেসের সাথে নেই। আমরা শুধু বলতে চাই একমাত্র রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে অনবরত লড়াই করে যাচ্ছে এবং কংগ্রেসকে আমরা দেখেছি দীর্ঘদিন ধরেই যে তারা তৃণমূল কংগ্রেস দলের সাথে সামনে থেকে জোট করেছে, ভেতরে আঁতাত করেছে। তাই আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি। ইলেকশন কমিশনের বিষয়ে হস্তক্ষেপ করার কোনো জায়গায় যারা সংবিধান বোঝে তারা জানে মৌসুম নূর যে কথা বলছে তার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। ইলেকশন কমিশনের মতো কাজ করবে। একটা রাজনৈতিক দল হিসাবে ভারতীয় জনতা পার্টি যা যা করার তা ভারতীয় জনতা পার্টি করছে। আগামী দিন সংবিধান এবং ইলেকশন কমিশনকে মাথায় রেখে সংবিধানের জন্য যেসব কাজ করা দরকার একটা রাজনৈতিক দল হিসাবে সেটা ভারতীয় জনতা পার্টি করবে। ভারতীয় জনতা পার্টির দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। সবটা নিশ্চয়ই এতক্ষণে আপনাদের স্পষ্ট হয়ে গেছে যে কে কি বলছেন আর তার মানেটা কি। কংগ্রেস যখন ভোট বয়কটের কথা বলছে, মানে প্রাক্তন সাংসদ তিনি বলছেন ভোট বয়কটের কথা, জেলা সভাপতি বলছেন যে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব সবটা জানে এবং প্রদেশ নেতৃত্বকে জানানো হবে বলে মৌসুম নূর বলছেন। মানে একটা কোথাও কিন্তু সংঘবদ্ধ হয়ে লড়াই করার একটা চেষ্টা কিন্তু শুরু করে দিল কংগ্রেস। আগামী 6 তারিখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন শুরু হতে চলেছে। মানে রাজ্যে ইতিমধ্যেই যখন কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে, কিছু তো একটা নিশ্চয়ই আজ করেই কমিশন পাঠিয়েছে, যেমনটা সবাই আপনি আমি মনে করছিলাম। তো এই এসআইআরের তালিকা, চূড়ান্ত তালিকা প্রকাশের পর কিছু যে একটা ঘটতে পারে সেই আজ কিন্তু করেছিল কমিশন। আর তার প্রেক্ষিতেই বাহিনী পাঠানো এবং এখন এই ধীরে ধীরে একদিকে টার্গেট হয়তো ছিল তৃণমূল কংগ্রেসের আন্দোলন ঠেকানো, কিন্তু দেখা যাচ্ছে কংগ্রেস তারা কিন্তু মাঝখানে তেড়ে ফুড়ে একটা বড় ভয়ঙ্কর বিস্ফোরক মন্তব্য করে ফেলেছে যে ভোট বয়কটে, এবং তাতে একটা জনসমর্থন পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছেন কংগ্রেস নেতারা। তবে যারা এখনও মানে ভাবছেন যে মালদায় যদি এই সিদ্ধান্ত হয়, মৌসুম নূর, ঈশা খান চৌধুরীরা তাদের এই সিদ্ধান্ত যদি প্রদেশ নেতৃত্ব সমর্থন করে বা কেন্দ্রীয় নেতৃত্ব তারা যদি সমর্থন করেন, সবার সম্মতিক্রমে দেখা গেল সত্যিকারেরই ভোট বয়কটের ডাক দিয়ে দিল কংগ্রেস রাজ্য জুড়ে, তখন যারা প্রার্থী হতে চাইছিলেন তারা কি পাবেন? তারা কি পাবেন না পাবেন সেটা নয় আপনারাই বিচার করুন। তবে এই আগামীতে যে কংগ্রেসকে মোটেও মান্যতা দিতে নারাজ দুই ফুল শিবির, তারা কিন্তু সবটা স্পষ্ট করে দিলেন তাদের বক্তব্যে। আসুন এই ভোট বয়কটের সিদ্ধান্ত আরও বড় কোনো আকার ধারণ করে কিনা, বা কংগ্রেস এতে কোনো জনসমর্থন পায় কিনা, সেটা না হয় সময়ই বলবে। আর আমরাও অবশ্যই দৃষ্টি রাখবো সময়ের দিকে। কিন্তু আপনারা দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। দেখা হচ্ছে পরের আরও একটি এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ঈশা খান চৌধুরী বিস্তারিতভাবে আপনাদেরকে বললেন। আমরা যেটা বুঝতে পারছি যে এটা একটা বিভাজনের রাজনীতি, দীর্ঘদিনের একটা প্ল্যানিং,
কারণ বেঙ্গল হচ্ছে একটা সেকুলার স্টেট, কিন্তু যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে এবং তৃণমূল ক্ষমতায় এসছে তবে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে কমিউনাল পলিটিক্সের একটা বীজ ঢুকিয়ে দেবার চেষ্টা হচ্ছে এবং তার ভোট করার কোনো লাভ নেই, তোর কোনো গণতন্ত্র কোনো মিনিং হয় না। আপনি যদি একটা কনস্টিটিউয়েন্সি আধেক ভোটারকে বিনা কারণ, এরা ইন্ডিয়ান নাগরিক, এরা ভোটার, অথেন্টিক ভোটার, আপনি যদি বাদ দেন উইদাউট কোনো কারণ, আপনার ভোট করার কী লাভ? তাহলে আমি এগ্রি করে ভোট করার তাহলে কোনো লাভ হয় না। অবশ্যই অবশ্যই আর রাহুল গান্ধী, আমরা কি জানাবো? রাহুল গান্ধী আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন রাজ্যে এটা চলছে, গোটা দেশকে রাহুল গান্ধী তো লিডারশিপ রোল নিয়েছেন, উনি বললেন ভোট চুরি হচ্ছে, তো এটা এই অন্য অন্য স্টেটে হয়তো লুকাচুরি হচ্ছিল, এখানে টেকনিক্যাল দিকে আপনি স্পেলিং, আপনার নামের স্পেলিং আপনি রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা।